সব সময় বিপদের থেকে বাঁচাবে আর তোমার সব কাজ করে দেবে। প্রতিটা সময় কাজে লাগবে, এটাকে তোমার কাছেই রেখো। পায়েল খুব খুশি হলো। আপনাদের দুজনের খুব খুব ধন্যবাদ। আমার ভাগ্যটা কত খারাপ কি আপনাদেরকে আমি দেখতেও পারছি না। আমি শুনেছি পরীরা খুব সুন্দরী হয়, মনের দিক থেকেও খুব ভালো হয়। আমি যদি আপনাদেরকে দেখতে পারতাম। আমাদের দুজনেরই এটা মনের ইচ্ছা কি তোমার চোখের দৃষ্টি যেন ঘুরে আসে। আমরা এর জন্য পুরো চেষ্টা করব। যদি সম্ভব হতো তাহলে আমরা এক্ষুনি তোমার চোখের দৃষ্টি তোমায় ঘুরিয়ে দিতাম। কিন্তু সবকিছু এত সহজ হয় না। কখনো কখনো আমাদের সঠিক সময়ের অপেক্ষা করা উচিত। পায়েল, আমরা তোমার ফুলের তোড়াগুলো কিনতে চাই। এই নাও কিছু পয়সা, তোমায় দিচ্ছি আর এই ফুলের তোড়াগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা পায়েল, আমরা আসি গিয়ে, আবার দেখা হবে। পায়েল অনেক পয়সা পেয়ে গেল আর পরীরা ওখান থেকে চলে গেল। ওর সব ফুল আর ফুলের তোড়া আস্তে আস্তে বিক্রি হয়ে গেল আর ও বাড়ি পৌঁছে গেল। ওর সৎ মা চন্দা ওর জন্য অপেক্ষা করছিল। আসলে মহারানী? আরে আজকে মনে হচ্ছে তোমার সব ফুল বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, সব ফুল বিক্রি হয়ে গেছে। এখন আমি আমার জন্য নূপুর কিনতে পারবো। নূপুর কিনবে? চল, সব পয়সা দে আমাকে। মা, দিচ্ছি। আজকে তো ভালো করে কথা বলে নাও। ভালো করে কথা? আর তোর সঙ্গে? তুই এত বড় অপয়া কি ভালোবাসা তোর ভাগ্যেই নেই। যে নিজের মাকে মেরে ফেলেছে তার সঙ্গে আবার ভালো করে কি কথা? মা, এমনটা বলো না। আজকে আমার দুই পরীরানীর সঙ্গে দেখা হয়েছিল। এখন আমার জীবনে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাকে অপয়া ভাববেন না। অপয়া না তো কি বলবো? আমারই ভাগ্যটা ফুটো যে তোর মতন অন্ধ আমার মাথার উপরে এসে বসে পড়েছে। চল জলদি, বাড়ির সমস্ত কাজ করে দে। বাসনও মাজতে হবে। পায়েল বাড়ি পরিষ্কার করে দিল, বাসন মাজতে বসে গেল। তখনই রেগে তমতমানো চন্দা লাঠি নিয়ে ওকে মারতে দৌড়লো। তো চমৎকার হয়ে গেল, লাঠিটা ওকেই মারতে লাগলো। আরে বাপ রে, মরে গেলাম। এটা কি হচ্ছে? এই লাঠিটা আমাকে কেন মারছে? পায়েল দৌড়ে মাঝখানে এসে গেল, তো লাঠিটা থেমিয়ে ধরলো। বলছো নাম এসে পড়বে? সঞ্জয়ের চোখ ছলছল হয়ে গেল। ও এখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিল। অ্যাডমিশন তাদের হয় যারা ভাগ্যবান হয়। বোধহয় কলেজের পড়াশোনা আমার ভাগ্যে নেই। না ফিস আছে, না বই খাতা আছে। আমার তো কলেজের দিকে দেখতেও ভয় লাগছে। দেখো, যা কিছু হয়ে যাক, সাহস হারিও না। ভগবান কিছু না কিছু রাস্তা বের করেই দেয়। সঞ্জয় ভাবছে কি মেয়েটা ওকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। তখনই মেয়েটা সঞ্জয়ের হাতে একটা বই দিয়ে দিল আর কলেজের ভেতর চলে গেল। সঞ্জয় বইটা দেখে ভাবতে লাগলো। ও যখন বইটা খুলে দেখলো তো ওর থেকে আলো বেরোতে লাগলো। ও খুব অবাক হলো। ও দিব্যার জন্য অপেক্ষা করছিল কি ও ফিরে আসলে ওকে ওর বইটা ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পর দিব্যা আবার ঘুরে আসলো। কংগ্রাচুলেশনস মিস্টার সঞ্জয়, তোমার অ্যাডমিশন হয়ে গেছে আর লিস্টে তোমার নামও আছে। সঞ্জয় বিশ্বাস করতে পারছিল না। দিব্যা সঞ্জয়কে অ্যাডমিশনের লিস্টের কাছে নিয়ে গেল আর কনফার্ম করালো। সঞ্জয় খুব খুশি হলো, কিন্তু ও অবাক হয়ে এটা ভাবতে বাধ্য হলো আর ওর সামনে অনেক প্রশ্ন দাঁড়িয়ে পড়লো। কি ফিস কে ভরলো? আর তারপর যখন ও পেছন ফিরে তাকালো তো দিব্যা ওখানে ছিল না। দিব্যার বইটা সঞ্জয়ের কাছেই থেকে গিয়েছিল। ও বাড়ি ফিরে আসলো। ও কলেজ থেকে বাড়ি গেল। ওর নিজের উপরেই খুব লজ্জা হচ্ছিল। ওর জামা কাপড়গুলো ভালো ছিল না, পকেটে পয়সাও ছিল না। ওর মন খুব খারাপ ছিল। ও বই খুললো আর মন খারাপ করে ভাবতে লাগলো। হঠাৎ করে ওর সামনে ভালো জামা কাপড় এসে পড়লো, তার ওপর কিছু পয়সাও এসে পড়লো। ওর পড়াশোনার সমস্ত খাতা বই এসে পড়লো। হঠাৎ করে বারান্দার ছাদের সমস্ত ফুটো বন্ধ হয়ে গেল। ছাদটা পুরো ঠিক হয়ে গিয়েছিল। আরে বাপরে, এই বইটা জাদুই, জাদু দেখাচ্ছে। এটা তো আমার সমস্ত সংকট দূর করে দিয়েছে। বোধহয় এরই জাদু দিয়ে আমার ফিসও ভরা হয়ে গেছে। জামা কাপড়, পয়সা, বই সব এসে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা, এই জাদুই বইটা যে আমায় দিয়েছে সেই মেয়েটি কোথায় গেল? পরদিন সঞ্জয় কলেজে পড়তে আসলো, কিন্তু ও দিব্যাকে কোথাও দেখতে পেল না। ওর দৃষ্টি সারা দিন দিব্যাকে খুঁজলো, কিন্তু ও ওকে পেল না। এরকম করেই অনেক দিন কেটে গেল, কিন্তু দিব্যার দেখা পাওয়া গেল না। একদিন সঞ্জয় কলেজের দিকে আসছিল।
হঠাৎ রাস্তায় ওর একটা গাড়ি উড়ে যেতে দেখতে থাকলো।